সেটা হচ্ছে যে এই মামলার মধ্যে ওবায়দুল কাদের, ফজলেনুর পরশ, মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, সাদ্দাম হোসেন, তারপরে শেখ ওয়ালি আসিফ ইনান, এই 7 জনের বিরুদ্ধে এই মামলাটি আমাদের আগে গত 5 দিন আমাদের লানের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তিনি আর্গুমেন্ট উপস্থাপন করেছেন। আজকে সেই মামলার মধ্যে আমাদের জনাব প্রসিকিউটর ফারুক আহমেদ, আমাদের সিনিয়র আইনজীবী প্রসিকিউটর লানের প্রসিকিউটর আমাদের আব্দুস সোবহান তরফদার স্যার, মিসেস মর্জিনা, তারপরে আমাদের তারেক আব্দুল্লাহ, ব্যারিস্টার মাইনুল, এরা সকলেই এই মামলাটিতে তারা পরিশ্রম করেছেন, দীর্ঘদিন যাবত এই মামলাটি পরিচালনায় সহযোগিতা করেছেন। আমি আজকে কনক্লুডিং আর্গুমেন্ট আমি করেছি। দেখেন, এই মামলাটা এরকম একটি গুরুত্বপূর্ণ যে জনাব ওবায়দুল কাদের তার 11 তারিখের একটা ডেরোগেটরি স্পিচ বা বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই আন্দোলনটা পরবর্তীকালে একটা সহিংস আন্দোলনে মানে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ তারা একটা সহিংস ভূমিকা অবতীর্ণ হয়। তিনি একবার বলেছিলেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট, আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে দেখামাত্র গুলি বা শুটের সাইটের মতো সিদ্ধান্ত সরকার নিয়েছে। এবং জানেন তার এই বক্তব্য এবং পরবর্তীকালে মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, সাদ্দাম হোসেন এবং ইনান এদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন রকমের ভূমিকা এবং বিশেষ করে নিখিল যুবলীগের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি নিখিল, তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে সরাসরি গুলি এবং নানা তাদের এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের 1400 ছাত্র জনতা শহীদ হয়েছিল, প্রায় 30,000-এর অধিক মানুষ বাংলাদেশে তখন পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি শিকার হয়েছে। এই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বমোট 29 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। বিশেষ করে আমাদের একজন সমন্বয়ক মাহিন সরকার, তিনি এই ঘটনার 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত সমস্ত ঘটনা বর্ণনা করে তিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আমাদের মরহুম উসমান হাদি তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। তার একটা বক্তব্য ছিল যে তিনি নিহত হওয়ার পর তার এই বক্তব্য তিনি বিজ্ঞ আদালতে এসে দিতে পারেননি, তবে তার বক্তব্যটা আমরা আদালতে সাক্ষ্য হিসেবে নিয়েছি। তাছাড়া এই মামলার মধ্যে অনেক শহীদের আত্মীয় স্বজন তারা সাক্ষী দিয়েছে, অনেক এক্সপার্ট যাদের ভিডিও রেকর্ড অথবা সিডিআর যারা বিভিন্ন সাক্ষী পেয়েছে, ফরেনসিক রিপোর্ট তারা যারা দাখিল করেছিল সেই সাক্ষ্যগুলো দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুফড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। আপনারা একটা বিষয় জেনে থাকবেন যে এই আসামিদের যে নানান বক্তব্য, নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে প্রায় 3,05,000 এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে, যেখানে শুধু 95,000-এর বেশি গুলি শুধু ঢাকা শহরে ব্যবহার করা হয়েছে। এবং আপনি দেখবেন যে এই হত্যাকাণ্ডের মধ্যে 62mm রাইফেল, 7.62 যে গুলি, তারপরে SMG, LMG, পিস্তল, চায়না রাইফেল, সমস্ত লেথাল উইপন এই এখানে ব্যবহার করা হয়েছে। এবং সেখানে অন্যান্য মামলার মধ্যে আপনার অন্যান্য যারা পারপেট্রেটর ছিল তাদেরকে আমরা অভিযুক্ত করেছি, সেখানে বিচার চলছে। এই মামলার মধ্যে পার্টিকুলারলি ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, নিখিল, তারপরে আমাদের পরশ, সাদ্দাম, ইনান সহ এরকম 7 জনকে আমরা অভিযুক্ত করে এই মামলাটি আমরা করেছি। তো আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা যে বিষয়টি আদালতের কাছে বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি, পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি
বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। আমরা সেটাও বলেছি। এর আগেও আপনারা জানেন যে 6টা জাজমেন্ট ইতিমধ্যে আমাদের এখান থেকে হয়েছে। 6টা জাজমেন্টের মধ্যেই যাদেরকে আসামিদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ হয়েছে, অনেকে টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু সেই যে আদেশগুলো এখন পর্যন্ত জরিমানার যে বিষয়গুলো ছিল অথবা যে সম্পত্তি বাজেয়াপ্তির যে আদেশ ছিল সেগুলো আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। না পারার কারণ হচ্ছে আমাদের যে রুলস অফ প্রসিডিউর আছে অথবা আমাদের আইন যেটা আছে সেই আইনে কারোর সম্পত্তি, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তির বিধান আছে এবং জরিমানার বিধান আছে, ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। কিন্তু এই ক্ষতিপূরণটা আদায়ের যে প্রক্রিয়া অথবা যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া সেটি আমাদের রুলস অফ প্রসিডিউরে নাই। সেই কারণে আজকে আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছি যে এই বিষয়ে আমাদের দেশে প্রচলিত আইনে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অথবা আমাদের সিআরপিসি 386 ধারায় এই জরিমানা আদায়ের অথবা সম্পত্তি বাজেয়াপ্তির একটা প্রক্রিয়া বা একটা বিধান আছে। যেহেতু আমাদের এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আওতায় এই ট্রাইব্যুনাল পরিচালিত হয় এবং সেখানে যদি কোনো রায় বাস্তবায়ন করতে হয় সেই রায়টা বাস্তবায়ন করে হচ্ছে সরকার। তো সরকার কি প্রক্রিয়ায় এই রায়টি বাস্তবায়ন করবে, বিশেষ করে যে সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ হয় অথবা যে জরিমানার আদেশ হয় সেটা কি প্রক্রিয়া আদায় হবে বা বাস্তবায়ন হবে, সেটির জন্য যেহেতু আমাদের রুলস অফ প্রসিডিউরে ক্লিয়ার কোনো প্রভিশন নাই, সেই জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আজকে বলেছি যে আমাদের দেশে যে প্রচলিত আইনটা আছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি 386 ধারার বিধানটা যাতে মিউটাটিস মিউট্যান্ডিস অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায় এবং বাস্তবায়ন করা যায় সেই আবেদনটা আমরা করেছি। মাননীয় ট্রাইব্যুনাল এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা শুনেছেন এবং এই বিষয়ে তারা প্রয়োজনীয় আদেশ দিবেন বলে আমাদেরকে অবহিত করেছেন। পাশাপাশি মাননীয় ট্রাইব্যুনাল এই রুলস অফ প্রসিডিওরের এই অংশটুকু অর্থাৎ রায়টি বাস্তবায়নের যে প্রক্রিয়া, বিশেষ করে ফিনান্সিয়াল অফেন্স যেটা হয় ফাইনের অংশটা অথবা সম্পত্তি বাজেয়াপ্তের যে অংশটা, সেটা বাস্তবায়নের যে প্রক্রিয়াটা বা প্রসিডিউরটা সেটা যাতে অ্যামেন্ডমেন্ট করা যায় সেই বিষয়ে দুই ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতি মহোদয়গণ এবং চিফ প্রসিকিউটর কার্যালয় একত্রে বসে সমন্বয় করে যাতে রুলস অফ প্রসিডিউরটা পরিবর্তন করা যায় এই বিষয়ে আমাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য চিফ প্রসিকিউটরকে তারা নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি যে এই বিষয়ে আমরা মাননীয় দুই ট্রাইব্যুনালের বিচারপতি মহোদয়গণকে নিয়ে আমরা অতি শীঘ্রই এই রুলস অফ প্রসিডিউরের যে কিছু কিছু অসঙ্গতি আছে বা বিষয়গুলো আমাদের যে প্রক্রিয়ার যে আমাদের যে বিষয়গুলো আমাদের সংশোধন আনা প্রয়োজন, এগুলি আমরা অচিরে এই বিষয়গুলো সংশোধন করার প্রক্রিয়া বা উদ্যোগ আমরা গ্রহণ করব। আচ্ছা, আমি বলছি শোনেন, আমি বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় তারা যখন রাষ্ট্র পরিচালনায় থাকতো বা থাকেন তো তখন তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আজকে আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। আমি এইটাও বলেছি যে আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ উবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসেবে তাকে সকলে অবহিত করেন। তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করে তারা ফেসবুক নানান রকমের পোস্ট দেয় এবং তার বক্তব্যগুলো এরকম হাস্যকর যে তিনি তার এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে।
30,000 মানুষের বেশি পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে। এবং সেই কারণে এবং এই ওবায়দুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্বজ্ঞানহীন, তারা রাজনৈতিক নেতা অথবা তাদের রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে প্রকৃতপক্ষে তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী এবং প্রত্যেকে এই 6 জন তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে দুইটি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। তারা সরাসরি অপরাধ করেছে, তারা দায় স্বীকার করেছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদের বক্তব্যের ভিডিও ফুটেজ আছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের শহীদ উসমান হাদি বলেন, মাহিন সরকার বলেন এবং ভিকটিম শহীদদের পরিবারের পক্ষ থেকেও অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষী তাদের বিরুদ্ধে সরাসরি সাক্ষ্য দিয়েছে। সেই কারণে যেহেতু এই কেসটি প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে এইরকম দুর্বৃত্তপরায়ণ রাজনীতিবিদ ভবিষ্যতে আবার জন্ম নেবে। আমরা চাই বাংলাদেশে তাদের মতো এরকম দুষ্কৃতিপরায়ণ রাজনীতিবিদ আর ফিরে না আসে এবং এরকম কোনো ব্যক্তিত্ব যাতে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে সাহস না পায়। সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। জাফর ইকবাল সম্পর্কে বলেছি যে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে সবাই তাকে সম্মান করত। যে ব্যক্তি একটি শেখ হাসিনা বলেছে রাজাকারের নাতিপুতি, এই বলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকার হিসেবে ট্যাগ দিয়েছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা বলেছে যে রাজাকার কে বলেছে স্বৈরাচার। তারা স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে শুধু রাজাকার বলে, রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে। যে সাধারণ ছাত্রছাত্রী যারা একটা ন্যায্য আন্দোলনে ন্যায্য দাবি বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে উল্টো একটা মিথ্যা এবং একটা রাজাকারের ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে, সারা দুনিয়াতে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। সেই কারণে এবং জাফর ইকবাল সাহেব তিনি বলছেন যে ঘৃণা বিদ্বেষ করে বলছেন যে আমি আর রাজাকারের বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন আমি যাব না। এই যে উনি কথাটা বললেন, এটা উনি তার জ্ঞানপাপী হিসেবে জ্ঞানপাপীর মতো একটা বক্তব্য ছিল। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কিন্তু তারা রাজাকার এর নাতিপুতি না, তারা ছিল সাধারণ ছাত্রছাত্রী। তারা প্রতিবাদ স্বরূপ এই কথাটা বলেছে যে রাজাকার কে বলেছে স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে জাফর ইকবাল সাহেব শুধুমাত্র রাজাকার এই অংশটাকে জাতির সামনে তুলে ধরে তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই কারণে আমরা বলেছি তার মতো জ্ঞানপাপী মানে এই জাতীয় জ্ঞানপাপীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এগুলো আমাদের শিক্ষক নামের কলঙ্ক। আচ্ছা লাস্টে আপনি যে বললেন যে আপনি বলেছেন যে এরা অনুকম্পা পেতে পারে না এবং আরেকটা জিনিস বলছেন যে অনেকের স্বপ্ন কেটে হয়ে গেছে এটা আমি বলেছি যে আজকে যে 1400 মানুষ শহীদ হলো, এই শহীদ এদের তো এই দুনিয়াতে বাঁচার অধিকার ছিল, তারা তো এই দেশে তাদের সংসার করার অধিকার ছিল, তাদের পিতামাতার ভরণ পোষণের অধিকার ছিল, তাদের তো স্বপ্ন ছিল তারা যদি অবিবাহিত থাকে তারা বিয়ে শাদী করবেন, তাদের সন্তানাদি হবে, এই দেশে তারা বসবাস করবেন অথবা তারা বাপ মায়ের সেবা করবেন অথবা তাদের একটা জীবনযাপন করবেন। কিন্তু তাদের এই যে স্বপ্ন, এই যে তাদেরকে হত্যার মধ্য দিয়ে তাদের সকল স্বপ্ন তারা বিলীন করে দিল, তাদের পরিবারকে একটা হতাশার মধ্যে ফেলে দিল, অনেক 30,000 মানুষকে অঙ্গহানি করলো, পঙ্গুত্ব বরণ করে তারা এখন দুনিয়াতে আছে, তাদের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে এবং এইগুলি করেছে তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ। সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন ধূলিসাৎ করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে, এতগুলো মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, এই জন্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
আমি এক কথায় বলে দিই, আমাদের এখানে বেআইনিভাবে কাউকে আটক রাখা হয়নি। আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেই যাদেরকে আটক রাখা হয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া তাদেরকে আটক রাখা হয়েছে।